বাংলাদেশের বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রে মুক্তিযুদ্ধ আমাদের কাছে খুবই সেন্সিটিভ একটা জায়গা। মুক্তিযুদ্ধ এতটাই সেন্সিটিভ জায়গা, এতটা ভালোবাসার জায়গা, এতটাই আত্মার জায়গা, যে জায়গাটা সংরক্ষণ করা, যে জায়গাটার সম্মান অক্ষুণ্ণ রাখা প্রত্যেকটা মানুষের উচিত। সবথেকে বেশি উচিত যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন তার। এবং মুক্তিযুদ্ধ ব্যাপারটা খুব ছোট ব্যাপার না, এটা একটা অনেক বড় একটা ব্যাপার। এটাকে কেন্দ্র করে আরও অনেক বিষয় জড়িত থাকে। মুক্তিযুদ্ধের আদর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশের আদর্শ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের আদর্শ। মুক্তিযুদ্ধের আদর্শ যে আমরা ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র হব না, আমরা এমন একটা রাষ্ট্র হব যে রাষ্ট্রে একজনও যদি কোনো ধর্মের অনুসারী থাকে, তার যে স্বাধীনতা, তার যে প্রাপ্তি, সেই প্রাপ্তি ৯৯ জনের সমানই হবে, অর্থাৎ একই রকমের প্রাপ্তি যোগ হবে তার। সেটাকেই বলবো আমরা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি এমন একটা মন্তব্য করেছেন এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তার এই মন্তব্যটা একটা ডিজাস্টার আমার কাছে মনে হয়েছে। তিনি বলেছেন যে বাংলাদেশের স্কুলগুলোর চাইতে, স্কুল কলেজের সাধারণ লেখাপড়ার চাইতে মাদ্রাসাগুলোতে ভালো লেখাপড়া হয়, এবং সেটা বলছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। চলুন একটু ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে, এবং ব্যাপারটার মূল্যায়ন করার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মুক্তিযুদ্ধ মন্ত্রীর বক্তব্য। মুক্তিযুদ্ধ মন্ত্রী এরই মাঝে নিজের দলের নেতাদের, বিশেষ করে শীর্ষ নেতা সম্পর্কে যে ধরনের কথা বলেছেন, অনেকটা তৈলাক্ত কথা, সেগুলো আমরা অ্যাভয়েড করতে চাই, সেগুলো বলতে চাই না। অনেকেই তো বলেছেন মুক্তিযুদ্ধ প্রসঙ্গে এটা ওটা, এগুলো আলোচনা করতে চাই না, কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটাই এমন যে দলের প্রধানকে কিংবা দলে আস্থা অর্জনের জন্য নেতারা অনেক কথা বলেন। কিন্তু এই যে মন্তব্যটা করলেন, ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়। স্কুলে তার ভালো লেখাপড়া হয় না, তার তিনি পরোক্ষভাবে যেটা বলছেন, যে মেসেজটা চলে যায় স্কুলে পড়া ছাত্রছাত্রীদের কাছে কিংবা তার অভিভাবকের কাছে, যে তোমরা তোমাদের বাচ্চাদের স্কুলে না দিয়ে মাদ্রাসায় দাও। এই মেসেজটা চলে যায় না মাননীয় মুক্তিযুদ্ধ মন্ত্রী? এই মেসেজটাই বোধহয় চলে যায় যখন আপনার মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাও আবার মুক্তিযুদ্ধ মন্ত্রী, যিনি ধর্মনিরপেক্ষতার একটা প্রতীক, যতক্ষণ পর্যন্ত ৭২-এর সংবিধান, যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহ্য, স্বাধীনতার মূল চেতনা এদেশে অক্ষুণ্ণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এটা মানতে বাধ্য যে আমরা একটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাই এবং সেটাই বাস্তবায়ন করতে চাই। সেই দেশে তিনি বলছেন যে স্কুলে লেখাপড়া হয় না, মাদ্রাসাতে লেখাপড়া হয়, অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীরা তোমরা মাদ্রাসাতে ভর্তি হও। কি বলছেন তিনি? মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়, অনেক ভালো মন্তব্য করেছেন তিনি। অ্যাডভোকেট আহমেদ আজম খান, মুক্তিযুদ্ধ মন্ত্রী, টাঙ্গাইলের সখীপুরে তিনি এই মন্তব্য করেছেন। বলেছেন, আপনারা শুনে অবাক হবেন, আজকে আপনারা শুনে অবাক হবেন অথবা অবাক হবেন না। আপনারা জানেন যে এই মাদ্রাসাগুলো, আপনারা তো সরকারি স্কুলের শিক্ষকদের বলছেন, আপনারা তো সরকারি স্কুলে যান আর না যান, পড়াশোনা করান আর না করান, মাস শেষে সরকারের একটা নির্দিষ্ট বেতন আছে, অবসরের পর পেনশন ও গ্র্যাচুইটি আছে, কিন্তু মাদ্রাসায় কি কোনো সরকারি বড় অনুদান কিংবা বেতন আছে? নাই, কোনো পেনশন গ্র্যাচুইটিও নাই। অথচ আজকে মাদ্রাসাগুলোতে আপনাদের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়। আপনি অবাক হয়ে যাবেন, দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী এখন মাদ্রাসার। দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী এখন কেন মাদ্রাসার? এটা যদি মুক্তিযুদ্ধ মন্ত্রী না বোঝেন, এটার দায় যে সম্পূর্ণ শেখ হাসিনার এবং শেখ হাসিনার সরকারের। তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সিস্টেম পাল্টে দিয়ে এটা করেছেন, সেটা বোধহয় নতুন করে বোঝানোর কিছু নেই।
এবং তিনি একটা হাস্যকর উদাহরণ দিয়ে বোঝাতে চাইলেন যে স্কুলগুলোর চাইতে মাদ্রাসাগুলোতে লেখাপড়া ভালো হয়। আর সেই স্কুলগুলো আপনারা সরকারি সমস্ত সুযোগ সুবিধা নেন, কিন্তু ওরা সরকারি সুযোগ সুবিধা নেয় না। কিভাবে চলে? ওই শিশুদেরকে বস্তা ধরিয়ে বাড়ি বাড়ি ভিক্ষাবৃত্তি শিখিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাল তোলা, এটা তোলা, ওটা তোলা, ওই যে শিশুদের কাজে লাগানো হয়, শিশুদের ছোটবেলা থেকেই শেখানো হয় যে তোমরা বাড়ি বাড়ি গিয়ে চেয়ে চেয়ে খাবে, এবং সেটাকে তিনি স্বীকৃতি দিচ্ছেন। যখন সরকারের উচিত এই শিক্ষা ব্যবস্থাটাকে আধুনিকায়ন করা, এই শিক্ষা ব্যবস্থা অবশ্যই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সরকারি আওতায় আনতে হবে, সরকারি বেতন কাঠামোয় আনতে হবে, এবং ওই ভিক্ষাবৃত্তি শিশুদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি, মাদ্রাসায় কওমি মাদ্রাসায় যে শিশু বলাৎকারের ঘটনা, এগুলো সব কিছু সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে যখন প্রয়োজন, তখন তিনি বর্তমান ব্যবস্থাটাকেই সবথেকে ভালো ব্যবস্থা বলছেন। এবং তিনি বলছেন মাদ্রাসায় এত সুন্দর লেখাপড়া হয় যে এখন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখানে মাদ্রাসা শিক্ষকদের মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য, কিন্ডারগার্টেন থেকে পাশ করা যারা উপরে উঠছে তাদের সংখ্যা উল্লেখযোগ্য, যারা ইংলিশ স্কুল থেকে পাশ করছে। আমি আসলে বুঝতে পারছি না তিনি কি বোঝাতে চাইলেন, এবং আপনারা তো বুঝেছেন তিনি কি বোঝাতে চাইলেন। আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এর আগে তার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনের অন্যতম যোদ্ধা এবং ঢাকার সবথেকে আলোচিত মুক্তিযোদ্ধাদের একজন সাদেক হোসেন খোকা পুত্র ইশরাক হোসেন, তিনি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এলাকায় ঘোষণা করলেন, আমার এলাকায় কোনো মদের বারের লাইসেন্স নিতে দেব না, আমি বেঁচে থাকতে মদের বারের লাইসেন্স নিতে দেব না। তিনি এই কথা বলেছেন। তিনি কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রী, তার ওই বারের লাইসেন্সের ইস্যু তার না, কিন্তু মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী তিনি এই কথা বলছেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান এই কথা বলছেন। আমি বলছি না যে মদ বৈধ কিংবা তার পক্ষে সাফাই গাইছি না, আমি যেটা বলতে চাইছি তিনি যে আসনের এমপি সেটা পুরান ঢাকার অংশ। পুরান ঢাকা বাংলাদেশের অন্যতম একটা পর্যটন এলাকা, যে এলাকায় শুধু দেশি পর্যটক না, বিদেশি বহু লাখ লাখ পর্যটক প্রতিনিয়ত আসেন ঘোরার জন্য, ঘুরে দেখার জন্য। আর পর্যটকদের আনাগোনা যে এলাকায় আছে সেখানে আপনাকে এই বার সহ নানা ধরনের ফ্যাসিলিটি রাখতে হবে আপনার দেশের অর্থনীতির স্বার্থে। এটাই বাস্তবতা। এই বাস্তবতা সৌদি যুবরাজ বুঝছেন, আর আপনি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধার পুত্র হিসেবে, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে বুঝছেন না। হতাশ হতে হয় আমাদের। এর আগে আমরা আওয়ামী লীগের একজন তথাকথিত হাইব্রিড রিফিউজি প্রতিমন্ত্রীকে এরকম বক্তব্য দিতে শুনেছিলাম। আমি 500 বছরের ঐতিহ্যবাহী মেলা বন্ধ করে তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকতে কখনো আমার এলাকায় কোনো পাপাচার হতে দেব না। অর্থাৎ 500 বছরের ঐতিহ্যবাহী মেলাকে তিনি পাপাচার হিসেবে ঘোষণা করেছিলেন। রাজনীতিবিদদের কাছ থেকে আমাদের প্রত্যাশা বোধহয় দিন দিন কমেই যাচ্ছে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।